হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক তথা এইচএসের চতুর্থ সেমিস্টারের ফিলোসফি বিষয়ের আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বলীয় ভাষ্য। আজকের এই ক্লাসটাই তোমার লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন বলো অথবা লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন বলো, তোমার ফোর্থ সেমিস্টার এই ক্লাসটা করে কিন্তু কমপ্লিট। কারণ এর বাইরে থেকে আর কোনো কোশ্চেন আসার মতন কোনো কিছুই নেই। যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে গতবার কেন বলছি, কারণ এই যে বলীয় ভাষ্য এটা ওল্ড সিলেবাসে ছিল আমার কাছে 2017 থেকে 2025 পর্যন্ত, কারণ আমি 2018 থেকেই পড়িয়ে আসছি আর অনলাইনে 2020 থেকে পড়িয়ে আসছি। এই যে এতদিনের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছি, যত সমস্ত কোশ্চেনগুলো দেখেছি সমস্ত কোশ্চেন ঘেটে তোমাদের সামনে এই আজকের পিডিএফের মধ্যে সম্পূর্ণরূপে উত্তর সহ কিন্তু করে দিয়েছি, একদম পরিপূর্ণরূপে উত্তর সহ কিন্তু করে দিয়েছি সম্পূর্ণরূপে। তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে করে নাও, আর তার মানে এখান থেকে আর কোনো কোশ্চেনই তোমার বাইরে বের হবে না, সম্পূর্ণরূপে কিন্তু তোমার এখানে উত্তর সহ কিন্তু করে দেওয়া হয়েছে, উত্তর সহ কিন্তু আলোচনা করে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে জাস্ট একটা ছোট্ট একটা কথা বলবো, তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও, অর্থাৎ তোমাদের মধ্যে এখনও পর্যন্ত কেউ যদি আমাদের বিকাশ সাইকোতে ভর্তি না হও, যারা অলরেডি আমাদের তো ক্লাস চলছে, তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমাদের বিকাশ সাইকোতে বাংলা, ইংরেজি, দর্শন, আরবি, সংস্কৃত, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা রয়েছেন। প্রতিদিন ক্লাস হয়, সপ্তাহে 6টা সাবজেক্টের 6 দিন ক্লাস থাকে। অবশ্যই তোমরা যোগাযোগ করবে এই নাম্বারে অনলাইন ক্লাস করার জন্য, ঠিক আছে? অনলাইন ক্লাস করার জন্য। আর কমন কতটা? 200% গ্যারান্টি। ফিলোসফিতে 40-এর মধ্যে 40, অ্যারাবিকে 40-এর মধ্যে 40, সংস্কৃতে 40-এর মধ্যে 40, ইংলিশে 40-এর মধ্যে 35+। প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে উপস্থিত করছি, সেক্ষেত্রে 35+ আর 40-এর মধ্যে 40 তোমাদের শিক্ষা বিজ্ঞানে একদম ধরে ধরে, এই রাষ্ট্রবিজ্ঞান এখানে 30+ বলেছেন স্যার, ঠিক আছে? এইখানে এতটা পরিমাণে কমন যোগ্য সহকারে কিন্তু আমরা পড়াচ্ছি, কারণ থার্ড সেমিস্টারে এইখানে তোমাদের প্রোভাইড হয়েছিল 37টা কোশ্চেন ডাইরেক্ট, যেখান থেকে হুবহুভাবে আমরা 37টা এমসিকিউ কমন পেয়েছি, আর এখানে 39টা কোশ্চেন কমন পেয়েছিলাম 40-এর মধ্যে। আর কি চাও বলো কমন? এর চেয়ে আর কি চাও? ফোর্থ সেমিস্টার তোমার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। তুমি চাইলে অনলাইনে ক্লাস করার জন্য যোগাযোগ করতে পারো। আমাদের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু অধ্যায়ভিত্তিক, পুরো কিন্তু এক্সাম সহকারে পুরোপুরিভাবে তোমাদেরকে পিডিএফ অনুসারে করে সমস্ত কিছু কিন্তু পড়ানো হয়। চলো আমরা আজকের টপিক হচ্ছে আমাদের বলীয় ভাষ্য, নিরপেক্ষ বচনের বলীয় ভাষ্য, অর্থাৎ আজকে আমাদের ফোর্থ সেমিস্টারের ক্লাস। খুব গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, ও মাই গড, कुछ गड़बड़ी हो गया। এই টপিকের মধ্যে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখতে হবে যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, সেটা হচ্ছে 1 নম্বর শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অশূন্য শ্রেণী কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরিপূরক শ্রেণী বহুবার প্রশ্ন এসেছে, আসবেই। অস্তিত্বমূলক তাৎপর্য আসবেই পরীক্ষাতে, অস্তিত্বমূলক দোষ আসবেই পরীক্ষাতে। আর থাকছে আমাদের এ, ই, আই, ও এর যে ব্যবহার, যে 4টা বচন আছে এর মধ্যে যে কোনো একটা বচন আসবে, ঠিক আছে? ই বচনের বলীয় ভাষ্য কী বা সাংকেতিক রূপ কী, একটা উদাহরণ দিয়ে ই বচনটা বুঝিয়ে বলো এই মতন করে, বা এ বচনটা বুঝিয়ে বলো বলীয় ভাষ্যটা কী হবে এই মতন করে, ঠিক আছে? তো যাই হোক না কেন, ওভারঅল এইখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলো আসার মতন আছে, এইখান থেকে সম্পূর্ণ একটা হেডিং হিসাবে তোমাদের উল্লেখ করে দিলাম যে এর মধ্যে তোমাদের সিলেবাস এবং এখান থেকে কোশ্চেন তৈরি হবে। তো সেই জন্য ভালো করে রেডি হয়ে যাও। চলো স্টার্ট করছি আজকের ক্লাসটা। এখানে দুই দিক দিয়ে ক্লাস হবে, একটা হচ্ছে থিওরিটিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল। অর্থাৎ থিওরিটিক্যাল কি, আগে প্রথমত শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, অশূন্য শ্রেণী কাকে বলে, পরিপূরক শ্রেণী কাকে বলে, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে, অস্তিত্বমূলক দোষ কাকে বলে, ঠিক আছে? এই বচনে অস্তিত্বমূলক তাৎপর্য হয় কিনা, ই বচনে অস্তিত্বমূলক হয় কিনা, আই বচন হয় কিনা, এই সমস্ত বিষয়গুলোর সংজ্ঞা টঙ্গা উদাহরণ দিয়ে এগুলো হচ্ছে আমাদের থিওরিটিক্যাল। আর প্র্যাকটিক্যাল কি করব আমরা, বলীয় ভাষ্য। এ বচনে বলীয় ভাষ্য কি হবে, ই বচনে বলীয় ভাষ্য কি হয়, আই বচনে বলীয় ভাষ্য কি হবে, ও বচনে বলীয় ভাষ্য কি হবে, সম্পূর্ণরূপে থিওরি এবং প্র্যাকটিক্যাল আজকের এই একটা ক্লাসের মধ্যে সমাপ্ত। মনোযোগ সহকারে কিন্তু খাতা কলম নিয়ে বসবে, এর বাইরে আর কোনো কিছু লাগবে না। তুমি যদি সেকেন্ড সেমিস্টারে নাও পড়ো তাও কিন্তু নো প্রবলেম, করতে পারবে তুমি নিশ্চিত রূপে। এইখানে দেখো কেমন করে হচ্ছে, দেখো মূলত এখানে দেখো বিষয় হচ্ছে, প্রথমত এইটুকু মাথায় রাখবে, আমরা যখন সেকেন্ড সেমিস্টারে পড়েছিলাম আমরা বিশেষ একটা লক্ষ্য করেছিলাম যে গুণ ও পরিমাণ অনুসারে, গুণ আর পরিমাণ দুটো বিষয় আমরা পড়েছিলাম, তাই না? গুণ ও পরিমাণ অনুসারে সাধারণত বচনকে 4 ভাগে ভাগ করা হয়, তাই তো?
গুণ ও পরিমাণ অনুসারে বচনকে 4 ভাগে ভাগ করা হয়। একটু জুম করে তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ দেখো এটাই লাগবে, এই 4 ভাগটা লাগবে, এক্ষুনি লাগবে। একদম সম্পূর্ণ বেসিক থেকে স্টার্ট করছি, ঠিক আছে, একদম এক্সাম ওরিয়েন্টেড, নো প্রবলেম। গুণ অনুসারে শর্ট ফর্মে লিখছি, ঠিক আছে, গুণ অনুসারে পরিমাণ অনুসারে শর্ট ফর্মে লিখছি। গুণ অনুসারে পরিমাণ অনুসারে 4 ভাগে ভাগ করা হয়েছিল, তাই তো, ডায়াগ্রাম আঁকা হলো, 4 ভাগে ভাগ করা হয়েছিল। 1 নম্বর কী ছিল স্যার? সামান্য সদর্থক, মনে পড়ছে? সামান্য সদর্থকের মধ্যে আমরা এ বচনকে পেয়েছিলাম। সামান্য নয়ার্থক শর্ট ফর্মে লিখছি, ঠিক আছে, সামান্য নয়ার্থক শুধু দন্তন্য দিলাম। ই বচনকে পেয়েছিলাম। আরেকটা কী ছিল? বিশেষ সদর্থক, শর্ট ফর্মে লিখছি, বারবার বলছি, বিশেষ সদর্থকে আমরা আই বচন পেয়েছিলাম। আর কি ছিল লাস্ট? বিশেষ নয়ার্থক, এটাকে আমরা ও বচন পেয়েছিলাম। এই মতন করে গুণ আর পরিমাণ অনুসারে এইখানেও কিন্তু আমরা একই বিষয়, একই ফর্মুলা কিন্তু আমাদেরকে এখানে ইউজ করতে হবে। ওকে, এটুকু মাথায় ডান। তাহলে গুণ ও পরিমাণ অনুসারে বচনকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সামান্য সদর্থক, ঠিক আছে, আর হচ্ছে কি সামান্য নয়ার্থক, বিশেষ সদর্থক, বিশেষ নয়ার্থক। চলো এবার মূল টপিকের মধ্যে এন্ট্রি করছি। দেখো এবার দ্বিতীয় পর্যায়ে আমরা আসবো। একটা নিরপেক্ষ বচনকে বা বুলীয় ব্যাখ্যা করতে গেলে আমাদের প্রথমত জানতে হবে পদ সম্পর্কে। এই পদের অপর নাম বলে পদ বা শ্রেণী বলা হয় একে, ঠিক আছে। সাধারণত একটা বচনের 2টি পদ থাকে আমরা জানি, তাই না? একটা হচ্ছে কি উদ্দেশ্য পদ, যেটাকে আমরা এস দ্বারা সম্বোধন করি, আর একটা হচ্ছে কি বিধেয় পদ, যেটাকে আমরা পি দ্বারা সম্বোধন করি। সরি, তাহলে মূল টপিক এখানে আমরা কি পেলাম? মূল বিষয় হচ্ছে এস আর পি, তাই না? এই হচ্ছে মূল বিষয়। তাহলে এইখানে দেখো এবার কথা বলা হচ্ছে কি, একটি নিরপেক্ষ বচনের ক্ষেত্রে 2টি পদ থাকে বা শ্রেণী থাকে। 2টি পদ, একে আমরা পদ বলবো, একে আমরা শ্রেণী বলবো, অ্যাজ পার নিউ সিলেবাস, তোমাদের বুলীয় ভাষ্য ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি শ্রেণী। এবার আমরা তাহলে মূল টপিকে কোথায় ঢুকে গেলাম? শ্রেণীতে ঢুকে গেলাম। শ্রেণী কোনটা? পদ থেকে শ্রেণী, ঠিক আছে। এবার আমরা তোমাদের ক্লাস শুরু হয়ে গেলো এইখান থেকে। এবার তাহলে কোশ্চেন হচ্ছে, তাহলে শ্রেণীটা কি? একক শ্রেণী কি? শূন্যগর্ভ শ্রেণী কি? অশূন্য শ্রেণী কি? এই মতন করে একাধিক প্রশ্ন তোমাদের মধ্যে এখন তৈরি হয়ে গেল। চলো এবার শোনো। শ্রেণী হচ্ছে কি সমজাতীয় সদস্য। দেখো শ্রেণী হচ্ছে কি সমজাতীয় সদস্য বা ব্যক্তি বা বস্তুর দ্বারা, যদি একটু দেখতে হয় তাহলে একটু ফোনটাকে জুম করে নাও, স্ক্রিনটাকে জুম করে নাও, পরিপূর্ণ একদম মাথাটাকে ঠান্ডা করে ক্লাস করো। এর চেয়ে আর কোনো এর বাইরে আর কোনো ক্লাস লাগবে না, একটাই ক্লাস ডান, ঠিক আছে। একটু জুম করে নাও। কী আছে? সমজাতীয় সদস্য ব্যক্তি বা বস্তুদের নিয়ে গঠিত জাতি বা দলকে শ্রেণী বলা হয়। আবার বলছি, বুঝলাম না তাই না? এক্ষুনি বলছি। দেখো শ্রেণী হচ্ছে কি সমজাতীয় সদস্য বা ব্যক্তি বস্তু নিয়ে, এই যে এখানে বা আছে, ঠিক আছে, জাতি বা দল। এখানে দেখো তো এটা কি ব্যক্তি না বস্তু? এই যে হাইলাইটারগুলো আছে, অবভিয়াসলি এটা বস্তু। একটা, দুটো, তিনটে আছে এখানে। এই যে 3টা আছে, এই 3টো কি এটা বস্তু আছে, এইটা হচ্ছে একটা দল, একটা হচ্ছে জাতি বলা যেতে পারে অ্যাজ পার ফিলোসফি অনুযায়ী, ঠিক আছে। একটা জাতি, একটা শ্রেণী বলবো আমরা এটাকে। ওকে, শ্রেণী বলবো আমরা এটাকে। তো কি হচ্ছে এখান দেখো, এই একটা বই, ঠিক আছে, এই একটা বই, তাই না? এবার দেখো তারপর তোমার যদি দেখা যায় যে এই একটা বই, ঠিক আছে, এই যে দেখো এই যে পুরো যে আমরা বইগুলো দেখতে পাচ্ছি, এই যে পুরো যে এটা হচ্ছে কি একটা শ্রেণী হলো এগুলো, বুঝতে পারছো? কি বলা হচ্ছে যে সমস্ত সংজ্ঞা দেখো, সমজাতীয় সদস্য ব্যক্তি বস্তু দ্বারা গঠিত জাতি বা দল। দল মানে কি কয়েকজন মিলে তৈরি হয়, জাতি মানে কি একজনকে না জাতি হয় না, কয়েকজনকে মিলে এনে। এই দেখো কটা, এই 3টা বইকে নিয়ে আমরা একটা শ্রেণী তৈরি করলাম, একটা জাতি বা একটা দল তৈরি করলাম, তাই না? ঠিক এটাই বোঝানো হচ্ছে শ্রেণী বা সিম্পল ভাষে। কিন্তু আমার মনে হয় না যে শ্রেণীটা তোমাদের পরীক্ষাতে দিবে, কারণ এটা খুব সিম্পল, ছোটো বাচ্চারাও জানে, তাই না? তোমাদের পরীক্ষাতে কী দিবে এইখানে দেখো। এবার জাস্ট একটা সিম্পল বিষয় মাথায় রাখো যে একক শ্রেণী কী, ঠিক আছে। একক শ্রেণী কি প্রথমত দেখে নেব একটা ছোট্ট করে, আমার মনে হয় এটা একটু দেখতে পারো, ঠিক আছে। একক শ্রেণী কি? একটি মাত্র সদস্য আছে, কি বলছে? একটি মাত্র সদস্য আছে এমন শ্রেণীকে আমরা একক শ্রেণী বলবো। যেমন করে কি পৃথিবী একটাই, চন্দ্র একটাই, সূর্য একটাই। ওকে, আর একটা কথা বলছি, ধরে রাখো একক শ্রেণীর ক্ষেত্রে যদি বলি নদী, তাই তো, নদী কিন্তু একক শ্রেণী নয়। কেন? যখনই আমরা নদী শব্দটা ব্যবহার করেছি, পৃথিবীর মধ্যে যত নদী আছে সব কিন্তু এই শ্রেণীর মধ্যে অ্যাড হয়ে গেল, রাইট? যখন আমি
পার্টিকুলার একটা নদীর কথা বলবো, এক্সাম্পল গঙ্গা রিভার, গঙ্গা নদী যদি কথা বলি, তার মানে গঙ্গা রিভার একাই 100 হয়ে গেল, একটা হয়ে গেল, সেটাকে আমরা একক শ্রেণী বলবো। ঠিক আছে, ওকে। দিল্লি, বিশ্বের মধ্যে আমার মতে জানা নাই আর কি, ঠিক আছে, বিশ্বের মধ্যে যে দিল্লি, আরও কোনো অপর জায়গার নাম আছে নাকি জানি না, বিশ্বের মধ্যে একমাত্র দিল্লি কি ভারতের রাজধানী এবং একমাত্র একটি জায়গা, তাহলে সেক্ষেত্রে আমরা কী বলবো, একক শ্রেণী বলবো এটাকে। যেমন চন্দ্র একটাই, সূর্য একটাই, এর দ্বিতীয়টা কোনো, এই যে বলছে কি একটি মাত্র সদস্য আছে, ঠিক আছে, একটি সদস্য আছে এই ক্ষেত্রে, ওকে ডান। তাহলে একক শ্রেণীটা একটু চালিয়ে দেখতে পারো। এবার হচ্ছে তোমাদের মূল জায়গাতে, এখানে মূলত শ্রেণীকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কি শূন্যগর্ভ শ্রেণী, আর একটা হচ্ছে কি অশূন্য শ্রেণী। এইখান থেকে তোমাদের সিলেবাস শুরু হলো, এইখান থেকে তোমাদের আসল ভূমিকা তোমাদের মানে সিলেবাসের মধ্যে চলতে লাগলো। আরেকটা কথা বলছি, যারা নতুন ভিজিট করেছো বিকাশ আইকুতে, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, কারণ দেখো এক একটা পিডিএফ টাইপিং করতে ভীষণ একটা সময় লাগে। এই যে তোমাদের দেখো পুরো বলীয় ভাষ্য থেকে 6টা পিডিএফ টাইপিং মানে 6টা পেজ টাইপিং করেছি, ভীষণ একটা সময় লেগেছে। তোমাদের কাছে কিছু চাই না, জাস্ট একটুখানি ভালোবাসা, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে বিকাশ আইকুকে পরবর্তী সকল ক্লাস কিন্তু পাওয়ার জন্য, ওকে। এরপরে দেখো এখানে, ওকে, তাহলে আমরা কি দেখলাম, শূন্যগর্ভ শ্রেণী আর অশূন্য শ্রেণী। সাবস্ক্রাইব করেছো? আশা করি করে দিয়েছো। চলো সাবস্ক্রাইব শ্রেণী দেখো, শূন্যগর্ভ শ্রেণী দেখো। শূন্যগর্ভ কী হচ্ছে, যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বস্তুর বাস্তব অস্তিত্ব নেই, ভালো করে দেখবে, নেই বলেছে, যে ব্যক্তির বাস্তব অস্তিত্ব নেই, এক কথা মনে রাখবে, বা যে বস্তুর বাস্তব অস্তিত্ব তাকে আমরা শূন্যগর্ভ শ্রেণী বলবো। আবার বলছি, যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে আমরা শূন্যগর্ভ শ্রেণী বলবো। যেমন দেখো মৎস্যকন্যা, বাস্তব অস্তিত্ব আছে, পেয়েছ না? পরী পেয়েছ, অস্তিত্ব আছে, দেখেছো না? আকাশ কুসুম পেয়েছো, নয়। আরেকটা কথা বলি আমরা, সাধারণত চলতে পারছি, ঘোড়ার ডিম প্রচলিত শব্দটা কিন্তু প্রায় বন্ধু বান্ধবীদের মতো এটা ওটার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে থাকে। তো এই শব্দটার কি কোনো বাস্তব অস্তিত্ব বা এটার কোনো কি ঘোড়ার ডিমের কোনো বাস্তব অস্তিত্ব আছে? নেই। এগুলোকেই বলা হয় শূন্যগর্ভ শ্রেণী, যেটার বাস্তব অস্তিত্ব পাবে না। বুঝতে পেরেছো? তাহলে মৎস্যকন্যা কি, আমরা শুনেছি যে হ্যাঁ মৎস্যকন্যা আছে, কিন্তু আমরা কিন্তু দেখতেই পাই না, মানে ওই মুভি টুবিতে এটা ওটাতে কিন্তু আমরা লক্ষ্য করেছি, কিন্তু এরকম প্রকৃতপক্ষে আমার জানা নেই। আমি কিন্তু আমার লাইফে কিন্তু এখনও পর্যন্ত দেখিনি বা কোথাও শুনিনি। মোবাইলে ওগুলো তো এডিটিং করে এটা ওটা বানানো যায়, ওটা আলাদা কথা। এবার চলে এসো পরীর ক্ষেত্রে, এই যে পরী, ভূত, প্রেত এগুলো যে রয়েছে, এগুলোর কিন্তু বাস্তব অস্তিত্ব নেই। সেক্ষেত্রে আমরা এগুলোকে কি বলবো, শূন্যগর্ভ শ্রেণী বলবো, অর্থাৎ এটার কোনো বাস্তব অস্তিত্ব নেই। ওকে ডান। এরপরে চলে আসো আমরা, এরপরে আমরা কি দেখব, এই শূন্যগর্ভ শ্রেণীকে কি বোঝানো একটুখানি দেখো। ওকে, এই প্রকার সদস্যহীন, এক কথা দেখো, এই প্রকার সদস্যহীন মানে যার সদস্যহীন শ্রেণীকে শূন্যগর্ভ শ্রেণী বা শূন্যগর্ভ শ্রেণীকে বোঝানোর জন্য জিরো ব্যবহার করা হয়। ঠিক আছে, জিরো ব্যবহার করা হয়, যার কোনো বাস্তব অস্তিত্ব নেই তাকে আমরা জিরো ব্যবহার করব, অর্থাৎ শূন্য, তাই না? এই ক্ষেত্রে দেখো শূন্যগর্ভ শ্রেণী বা শূন্য শ্রেণীর প্রধান বক্তা হচ্ছে কি জর্জ বুল। এখান থেকে কোশ্চেন তৈরি হতে পারে, ওল্ড সিলেবাসে আর কি এসেছিলো কোশ্চেন, মানে এমসিকিউ প্যাটার্নের, মানে আর কি এমসিকিউ কোশ্চেন এসেছিলো, এক দুবার কোশ্চেন এসেছিলো যে কী ছিল জানো, বুলীয় ভাষ্যের জনককে অথবা শূন্যগর্ভ শ্রেণীর জনককে, এইটুকু তোমরা ভালো করে মাথায় রাখবে। তাহলে শূন্যগর্ভ শ্রেণীর জনক, আশা করি শুনতে পাচ্ছ, একটু ভয়েলটা আমরা বাড়িয়ে দাও যদি শুনতে না পাও, ঠিক আছে? শূন্যগর্ভ শ্রেণী একটুখানি আস্তে কথা বলছি, কারণ ইতিপূর্বে লাইভ ক্লাস করাচ্ছিলাম, ক্লান্ত হয়ে গেছি, তারপরে তোমাদের এই রেকর্ডেড ক্লাস চলছে বর্তমানে, ওকে, একটু ক্লান্ত বোধ হচ্ছে। যাই হোক, তো শূন্যগর্ভ শ্রেণী কি আমরা দেখলাম, হ্যাঁ, যেগুলো মানে শূন্যগর্ভ শ্রেণীর ক্ষেত্রে যে যার বাস্তব অস্তিত্ব নেই তাকে আমরা শূন্যগর্ভ শ্রেণী বলবো, এবং সেটাকে আমরা জিরো দ্বারা চিহ্নিত করব, যেটাকে শূন্য বলা হয়। এবং এর ক্ষেত্রে যে জর্জ বুল হচ্ছে কি শূন্যগর্ভ শ্রেণীর জনক, ফাদার যা বলো কেনা, বা প্রবক্তা, প্রধান প্রবক্তা যা বলো একই কথা, ঠিক আছে? ওকে ডান। এরপর চলে আসবো আমরা অশূন্য শ্রেণী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অশূন্য শ্রেণীটাও, ঠিক আছে? অশূন্য শ্রেণী কি, এক কথায় মনে রাখবে উল্টোটা, শূন্যগর্ভ শ্রেণী যেটা দেখেছো এর উল্টো, অর্থাৎ এখানে বাস্তব অস্তিত্ব নেই আর এখানে বাস্তব অস্তিত্ব আছে। দেখো এই দেখো এখানে আছে, যে শ্রেণীর অন্তর্গত কমপক্ষে একজন, দেখো কমপক্ষে একজন সদস্যের অস্তিত্বশীল, সদস্যকে অস্তিত্বশীল বলে প্রমাণ করা হয়। বুঝতে পেরেছো?
যে শ্রেণীর অন্তর্গত কমপক্ষে একজনকে হলেও সেটাকে কি করা হয়, অস্তিত্বশীল ধরা হয়। যে শ্রেণী, এই যে দেখো, অর্থাৎ যে শ্রেণী একেবারে সদস্যহীন নয়, নয় বলেছে তাই না, একেবারে সদস্যহীন নয়, সেটাকে আমরা অশূন্য শ্রেণী বলবো। যেমন কি মানুষ, মানুষের অস্তিত্ব আছে তো, ইয়েস অফকোর্স আছে, তাই না। টেবিল অস্তিত্ব আছে, পুস্তক অস্তিত্ব আছে, এখনই দেখালাম। ফল এখনই দেখালাম, ওই সরি, ফুল তোমরা বের হবে রুম থেকে, বের হয়ে তোমরা বাইরে দেখতে পাবে। তারপর যদি আর কি বলি, এই হাইলাইটারগুলো বাস্তব অস্তিত্ব আছে সেক্ষেত্রে, তাই না। যদি বলা হয় পেন, বাস্তব অস্তিত্ব আছে। এই সব হচ্ছে কি অশূন্য শ্রেণী, এগুলোকে আমরা কি বলবো, অর্থাৎ যেগুলোর বাস্তব কমপক্ষে একজন হলেও, একজন পৃথিবীতে একজন কমসে কম হলেও সেটাকে, মানে যদি বাস্তব অস্তিত্ব থাকে সেটাকে আমরা অশূন্য শ্রেণী বলবো। ওকে, এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকবো, যার বাস্তব অস্তিত্ব আছে সেক্ষেত্রে আমরা নট ইকুয়াল টু 0 বসাবো, ঠিক আছে। এই মতন করে দেখো, আর একটুখানি উপর দিকে যাচ্ছি, শূন্যগর্ভ শ্রেণীর ক্ষেত্রে, ঠিক আছে। শূন্যগর্ভ শ্রেণীর ক্ষেত্রে যেমন ধরে রাখো মৎস্যকন্যা, তাই তো, এই যে এটা ধরে রাখো মৎস্যকন্যা বা পরী, এইটা পরীটা নিলাম, ওকে, এই পরীটা নিচ্ছি। এই পরীটা হচ্ছে কি একটা শ্রেণী, তো শ্রেণীর ক্ষেত্রে আমরা কি এস ব্যবহার করি, ঠিক আছে। এসপি জানাও, এস নিলাম আর কি পরীর ক্ষেত্রে। এই যে পরীটা আছে যেহেতু শূন্য, সেক্ষেত্রে কিন্তু ইকুয়াল টু 0 দিতে হবে, ইকুয়াল টু 0, যেহেতু আর কি এর কোনো বাস্তব অস্তিত্ব নেই সেক্ষেত্রে ইকুয়াল টু দিয়ে 0 বসাবো, ঠিক আছে। জাস্ট সিম্পলি এই মতন করে। এবার যখন আর কি বলবো অশূন্য শ্রেণীর ক্ষেত্রে বাস্তব অস্তিত্ব আছে, বাস্তব অস্তিত্ব যখন আছে সেক্ষেত্রে আমরা নট ইকুয়াল টু বসাবো, যে এটা, ঠিক আছে। তাহলে আমরা কি বলবো, ধরো রকম মানুষ, ঠিক আছে, মানুষের ক্ষেত্রে আমরা এস নিলাম শ্রেণীটা, ঠিক আছে, ইকুয়াল টু দিয়ে আর এই মতন করে কেটে দেবো, এটাকে নট ইকুয়াল টু বলা হয়, আর শেষের দিকে 0 বসাবো, এটাকে বলা হয় অশূন্য শ্রেণীর প্রতীক বা চিহ্ন। ওকে, নট ইকুয়াল টু 0। দেখো এখানে সমস্ত কিছু লেখা আছে, এখানে তোমরা পুশ করে দেখতে পারো, আমি আর ডিটেলস কিছু পড়াচ্ছি না, ঠিক আছে, অত কিছু বেশি বিস্তারিত আলোচনা করছি না, সমস্ত কিছু লেখা আছে, এক্সাম ওরিয়েন্টেড আমরা দেখবো, ঠিক আছে, টাইম খুব কম আছে, তাই না। সুতরাং দেখো এস শ্রেণীটি শূন্যগর্ভ শ্রেণী, প্রতীক হচ্ছে কি এস ইকুয়াল টু 0, আর দেখো এই তোমার এস শ্রেণীর মানে শূন্যগর্ভ শ্রেণী নয়, শূন্যগর্ভ শ্রেণী এক কথা বলতে গেলে অশূন্য শ্রেণী, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এস নট ইকুয়াল টু 0। ওকে, ডান, এইটুকু হয়ে গেছে, ডান। পরিপূরক শ্রেণী বহুবার মানে পরীক্ষায় এসেছে, ভেরি ইম্পর্টেন্ট। পরিপূরক শ্রেণী মার্ক করে রাখো, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। পরিপূরক শ্রেণী কি, মূল শ্রেণীর বিরুদ্ধে হয়ে গেছে, এখানে বিরুদ্ধ হবে, ঠিক আছে, বিরুদ্ধে স্পেলিং মিস্টেক আছে। মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলা হয়, বুঝলে না। অর্থাৎ মূল শ্রেণী আছে তো, মূল শ্রেণী ধরে রাখো মানুষ, এটা মূল শ্রেণী আছে, মানুষ একটা মূল শ্রেণী আছে, এর বিরুদ্ধ করব, মানে এর বিরুদ্ধ হলে কি হবে, মানুষ, তাহলে বিরুদ্ধ করলে কি হবে, অমানুষ, তাই না, অমানুষ। টেবিল অটেবিল, বই অবই, কবি অকবি, তাই না, এই মতন করে। দেখো এখানে দেখতে পাবে মানুষ শ্রেণীর যদি আমরা মূল শ্রেণী ধরি, মানুষ শ্রেণীকে যদি আমরা মূল শ্রেণী ধরি তাহলে তার পরিপূরক শ্রেণী কী হবে, অমানুষ হবে, এই যে দেখো অমানুষ হবে, এই হচ্ছে খেলা। তাহলে কি বুঝলে, পরিপূরক শ্রেণী কি, মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে আমরা পরিপূরক শ্রেণী বলবো। এবার দেখো আমরা এক্সাম্পলগুলো দেখতে পাবো, তেমনি দেখো ইতিপূর্বে আমরা কি দেখলাম, মানুষ থেকে অমানুষ বিরুদ্ধ পদ করলাম, তাই না, পরিপূরক শ্রেণী, মূল শ্রেণী বিরুদ্ধ পদ। ওকে, তেমনি অমানুষ যদি থাকে, এটাকে যদি আমরা মূল শ্রেণী ধরি, ঠিক আছে, তার পরিপূরক শ্রেণী কী হবে, অমানুষ হবে, তাই না। ভালো করে বুঝো, এখানে আমরা অমানুষ পেলাম কোথা থেকে, মানুষ থেকে, ঠিক আছে। এই যে মানুষ পদটা ছিল, এটা এই শ্রেণীটাকে আমরা কী করলাম, পরিপূরক শ্রেণী করলাম, তো অমানুষ পেলাম। এবার যে অমানুষ, এখানে কিন্তু দেখো নেই, গ্যাপ নেই, অমানুষ একই সঙ্গে এটাকে যদি আমরা মূল শ্রেণী ধরি তাহলে সেটা কী হবে, আমরা অমানুষ পাবো, তাই তো, অমানুষ এই মতন করে পাবো, তাই না। দেখো এই যে অমানুষ পাবো, একদম ঠিক আছে, অর্থাৎ মানুষ মানে মূল শ্রেণীটা চলে আসছে কিন্তু। সুতরাং দেখো কোনো শ্রেণীর মানে পদের পূর্বে যদি আমরা লাগাই তাহলে সেক্ষেত্রে কাজেই শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী বা পরিপূরক শ্রেণী পাওয়া যায়, আমরা পেয়ে যাব, ঠিক আছে। যেমন টেবিল, তাহলে বুঝতে পেরেছো, তাহলে অমানুষ যদি থাকে, অলরেডি কিন্তু অমানুষ একটা পরিপূরক যদি শ্রেণী ধরে আমরা, সেক্ষেত্রে অমানুষ হবে, তাই না, লাগাতে হবে, যুক্ত কিন্তু করে একটু হাইপেন দিতে হবে, হাইপেন দিতেই হবে কিন্তু এখানে, ঠিক আছে, পরিপূরক শ্রেণীর ক্ষেত্রে এটুকু মাথায় রাখবে, তাহলে অটা লাগাতে হবে। ওকে, বিরুদ্ধ শ্রেণী, আচ্ছা হয়ে গেছে। টেবিল, তাহলে এই পরিপূরক শ্রেণী কী হবে, অটেবিল হবে, অটেবিল, আচ্ছা যদি আমরা এটা পরিপূরক শ্রেণী ধরি তাহলে কী হবে, টেবিল হবে, তাহলে মূল শ্রেণীটা পেয়ে যাবো আমরা আবার, তাই না। এক কথায় এই সত্তাপেক্ষক তোমাদের যখন পড়িয়েছিলাম, সত্তাপেক্ষক আর সত্য সারণী তোমাদেরকে দেখেছিলাম যে দেখো যখন কার্ল থাকলে আমরা কি পেয়েছি, টি যদি থাকে এখানে, যদি টি যদি থাকে আর যদি কার্ল করে মানে নিষেধক বচন করতে হয় তাহলে কি পাবো আমরা,
এফ পাবো, তাই না, মানে উল্টোটা পাবো। এটাকে যদি আবার কার্ল করা হয় তাহলে কি পাবো, টিটা পাবো। অর্থ দেখো তো এর মূল শ্রেণীটার জায়গাতে আসলাম তো, মানে আসল জায়গাটা ফিরে আসলাম না, সেম টু সেম ওই একটা কথা, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে, আশা করি ডান। ওকে, এবার চলে এসো অস্তিত্বমূলক তাৎপর্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটুকু একটা ছোট্ট একটা বিষয় হচ্ছে কি, তাহলে পরিপূরক শ্রেণী আছে। এই দেখো এখানে বলা হচ্ছে কি, যেটা অ লাগবে যার পর, ঠিক আছে, ওই সব মূল কথা হচ্ছে কি, যেটার পর অ লাগবে সেটাকে বার লিখতে হবে, বার লিখে দিতে, যেমন করে দেখো অমানুষ লিখলাম তো, মানুষ এই মতন থাকলে উপরে বার দিতে হবে, অর্থাৎ মানুষের জন্য আমরা এস নিয়েছিলাম, এই এসের পর তাহলে তখন বার কোথায় গেল, বার লিখতে হবে এই মতন করে, ঠিক আছে, মানে এসের পর এই মতন করে বার লিখতে হবে, ওটাই কথা বলছে। এবার চলে এসো আমরা অস্তিত্বমূলক তাৎপর্য। আমরা দুই দিক দিয়ে কিন্তু ক্লাস করছি এখানে, আমরা দুই দিক দিয়ে ক্লাস করছি এখানে, প্র্যাকটিক্যালি অ্যান্ড কী বলবো, ফিজিক্যালি। এক কথায় বলতে গেলে ফিজিক্যালি বলা যাবে না, প্র্যাকটিক্যালি দেখ বলো আর কি, প্র্যাকটিক্যালি অ্যান্ড থিওরিটিক্যালি, ফিজিক্যালি বলা যাবে না। ফিজিক্যাল যেটা সরাসরিভাবে তোমরা তো এখন আমার সঙ্গে নেই, বা আমি তোমাদের সঙ্গে নাই, তাই না, একটু আমরা অনেকটা ডিস্টেন্স বা অনলাইনের মাধ্যমে ক্লাস করছি। থিওরিটিক্যালতে হচ্ছে কি, এ বচন, ই বচন, আই বচনের অ্যাপ্লাই বুলিয় ভাষ্য অনুযায়ী 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে, তোমার শূন্যগর্ভ শ্রেণী, অশূন্যগর্ভ শ্রেণী, পরিপূরক শ্রেণী, ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার থিওরি ক্লাস। ওকে, আমরা দুটোই ক্ষেত্রে কিন্তু ক্লাস করছি। অস্তিত্বমূলক তাৎপর্য দেখো, অস্তিত্বমূলক তাৎপর্য হচ্ছে কি, অস্তিত্বমূলক তাৎপর্য হচ্ছে যে এই দেখো বলতে বোঝানো হয় যে বচনের উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর অন্তর্গত অন্ততপক্ষে একটি বস্তুর বাস্তব অস্তিত্ব আছে। একদম, অন্ততপক্ষে একজন ব্যক্তির বাস্তব অস্তিত্ব আছে। এক্সাম্পল দিলে দেখতে বুঝতে পারবে, যেমন কি সাদা বাঘ আছে, সাদা বাঘ আছে। কি বলেছে, বচনের যে উদ্দেশ্য পদের দ্বারা নির্দেশিত শ্রেণী, উদ্দেশ্য পদের দ্বারা, উদ্দেশ্য কি আছে এখানে, সাদা বাঘ আছে, তো সাদা বাঘ আছে, বাঘ হচ্ছে কি উদ্দেশ্য, গোলাপ ফুল, ঠিক আছে, ফুল হচ্ছে, এই যে উদ্দেশ্য পদটা আছে না, এই উদ্দেশ্য পদটাই কিন্তু, উদ্দেশ্য শ্রেণীটাই কিন্তু অন্ততপক্ষে একটির বাস্তব অস্তিত্ব আমরা পাচ্ছি। যেমন বাঘ আছে, আমরা অস্তিত্ব পাচ্ছি, ফুল, গোলাপ ফুল আছে, অস্তিত্ব পাচ্ছি, লাল ফুল আছে, অস্তিত্ব পাচ্ছি, নীল গাই অস্তিত্ব পেয়েছি আমরা, দেখবে চিড়িয়াখানাতে যাবে, বিভিন্ন জায়গাতে দেখবে নীল গাইকে দেখতে পাওয়া যায়, তাই না, এই হচ্ছে কথা। তাহলে এক্ষেত্রে তাৎপর্যমূলক অস্তিত্ব পেয়ে যাবো আমরা। ওকে, এরপরে কি বলছে, ওকে, এরপর নিচের দিকে চলে এসো। এবার একটা পয়েন্ট, যে এ আর ই বচনের মধ্যে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, আই আর ও বচনের মধ্যে অস্তিত্বমূলক তাৎপর্য আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা একবার এসেছিলো এই কোশ্চেনটা, মানে ও বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে কি নেই, এই মতন একটা টাইপের মতন কোশ্চেন কিছু একটা হয়েছিল, মানে ও বচনটা ছিল আর কি, 2016 অথবা 18তে ছিল, 2016 অথবা 18তে সামথিং এই মতন কোশ্চেন ছিল। ওকে, তো আমি দেখে যখন একটা, আমি এবার নেক্সট, ঠিক আছে, আমাদের বিকাশ সাইকো থেকে এখনও কিন্তু ফাইনাল বলতে গেলে কুইক রিভিশন খুব শীঘ্রই শুরু হবে, সেটা তোমাদের ধরে রাখো ফেব্রুয়ারিতে সিলেবাস শেষ করতে, মানে জানুয়ারির 1 তারিখ থেকে তোমাদের কুইক রিভিশন প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু স্টার্ট হয়ে যাবে। যেখানে দেখতে পেয়েছো থার্ড সেমিস্টারে মাত্র আমরা 24 ঘন্টাও লাগেনি, 21 না 22 ঘন্টার মধ্যে পুরো থার্ড সেমিস্টার কমপ্লিট করিয়েছিলাম, মাত্র 21 ঘন্টা দিয়ে, বুঝতে পারছি, 21 ঘন্টার মধ্যে কুইক রিভিশন করিয়েছিলাম। ঠিক খুব শীঘ্রই কিন্তু আমাদের 1 তারিখ থেকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কুইক রিভিশন হবে। তোমরা সেজন্য বলছি বিকাশ সাইকোর পাশে থাকবে, আর তোমরা কিন্তু তোমার ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করে দেবে, ঠিক আছে। দেখো বিষয় হচ্ছে কি, যে তাৎপর্য, অস্তিত্বমূলক তাৎপর্য এ আর ই বচনের মধ্যে নেই। আর দেখো এইখানে দেখো, দাঁড়া কোথায় গেল লাইনটা, এক মিনিট, এই লাইনটা, এই যে লাইনটার কথা বলছি, এই লাইনটা তোমাদের পরীক্ষার ওরিয়েন্টেড খুব ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে, যে নব্য যুক্তি বিজ্ঞানে বল্লী ভাষ্য অনুযায়ী এ আর ই বচনের মধ্যে দুটি সামান্য বচনের মধ্যে বাস্তব অস্তিত্ব নয়, আর এই ক্ষেত্রে কিন্তু আছে। কেন আছে আর কেন নেই, এইখানে সমস্ত কিছু আলোচনা করেছি, এইখানে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। এই যে দেখো এ বচনের ক্ষেত্রে দেখো, সকল ভিক্ষুক হয় দরিদ্র ব্যক্তি, একটাই উদাহরণ বলছি, ঠিক আছে, সকল ভিক্ষুক হয় দরিদ্র ব্যক্তি, ভালো করে বুঝবে, সকল ভিক্ষুক হয় দরিদ্র ব্যক্তি। সামান্য বচন আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। এখানে বুঝো, যদি কোনো ব্যক্তি ভিক্ষুক, তাহলে সে কিন্তু অবশ্যই দরিদ্র আছে, তাই না, দরিদ্র না থাকলে কি সে চাইতে যাবে, একদমই নয়। এখন বর্তমানে দেখবে অনেক মানে মডার্ন, মানে কি বলবো, ভিক্ষুক বেরিয়েছে, মডার্ন ভিক্ষুক এদেরকে বলা হয়,
যে এত পরিমাণে ভিক্ষা চেয়েছে, এত পরিমাণে বিভিন্ন বাহানা করে এটা ওটা মানে এর ওর কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে সেই বিল্ডিংয়ের পর বিল্ডিং, এসির পর এসি, টিভি, বাড়িগত, সেই একদম মানে কি বলবো, একটা মানে একটা নর্মাল মানুষের লোকও কিন্তু সেটা পারে না, যেটা আর কি মানে ভিআইপি অ্যাকাউন্ট বলতে গেলে ভিআইপি লেভেলের মতো। ওদের কথা বলছি না, এটা সিম্পল আমাদের বিবেক বুদ্ধির দ্বারা যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভিক্ষুক তারা কিন্তু, ভিক্ষুক যে সকল ব্যক্তি ওরা কিন্তু কী আছে, দরিদ্র ব্যক্তি আছে, তাই না? ওটাই কথা বলছে। যদি কোনো ব্যক্তি ভিক্ষুক হয় তাহলে কিন্তু সে অবশ্যই দরিদ্র হবে, এটুকু আমরা নিশ্চিত, তাই না? এবার বলছে কি, ভিক্ষুক অথচ দরিদ্র নয়, ভিক্ষুক আছে অথচ দরিদ্র নয়, এমন কোনো ব্যক্তির কিন্তু আমরা বাস্তব অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমাদের বিবেক দিয়ে, ওই মডার্ন ভিক্ষুকদের কথা বলছি না, মডার্ন ভিক্ষুকদের কথা বাদ দিয়ে, ঠিক আছে, আমাদের বিবেক দিয়ে কথা বলছি। যেমন দেখো যে ভিক্ষুক অথচ দরিদ্র নয় এমন কোনো ব্যক্তির কিন্তু বাস্তব অস্তিত্ব আমরা লক্ষ্য করি না। সাধারণত দেখো বচনটিতে দরিদ্র নয় এমন ভিক্ষুককে অনস্তিক্য ঘোষণা করা হয়েছে। এক কথা বলতে গেলে এখানে এটা টোটাল তোমাদের এ থেকে আছে, ইন্দ্রজিৎ পাবলিকেশন বই দেখবে 34-35 নম্বর পেজে আই থিঙ্ক হবে, 34 অথবা 35 নম্বর পেজে আসবে, সেখান থেকে সম্পূর্ণ দেখো। এটা এই যে পার্টগুলো আছে না, অতটা ইম্পর্টেন্ট নয়, সেজন্য আর কি সেই বই থেকে সরাসরিভাবে তোমাদেরকে তুলে দেওয়া হয়েছে। তো এখানে বিষয়টা হচ্ছে কি, যে এমন কোনো ভিক্ষুক ব্যক্তি যারা আছে ওরা দরিদ্র কিন্তু অবশ্যই আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে বলছে, এই যে দেখো সেক্ষেত্রে বলছে অথচ দরিদ্র নয়, সেক্ষেত্রে বলছে কি যে বচনটির ক্ষেত্রে, উক্ত বচনটির ক্ষেত্রে ঘোষণা করছে যে এ বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য আমরা দেখতে পাই না, অস্তিত্বমূলক আমরা তাৎপর্য দেখতে পাই না এই দরিদ্র দিক থেকে, বুঝতে পেরেছ? এই হচ্ছে কথা। তো এই মতন করে তোমাদের এ বচন, ই বচন, আয় বচন আর ও বচন, এই তিনটা কিন্তু তোমরা চাইলে দেখতে পারো, অথবা তোমরা যারা আর কি আমাদের গ্রুপের মধ্যে নেই সেক্ষেত্রে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। ওকে, স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, এবং স্ক্রিনশট নিয়ে তোমরা কি করবে, স্ক্রিনশট নিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে, অথবা তোমাদের কাছে যে বই আছে সেটা দেখতে পারো, অতটা ইম্পর্টেন্ট নয়, তবে এক্সাম ওরিয়েন্টেড, বাস মাথায় রাখতে হবে এই লাইনটা, এই শেষের লাইনটা কথা বলছি, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ওকে, হয়ে গেল, ডান। এরপর চলে আসো আমরা এখান থেকে আবার চলে আসবো আমরা ভেরি ইম্পর্টেন্ট, যে এই যে এ বচনের বলীয় ভাষ্য এটা কিরূপভাবে হলো, ঠিক আছে, এগুলো সাধারণত আমরা জানি, এ বচনের বা যারা বই পড়েছো দেখেছো, এ বচনের বলীয় ভাষ্য এটা হবে, ই বচনে এটা হবে, এটা বলতে এটা হবে, এটা হবে, এই যে এটা কী করে হলো, এইগুলোর কিন্তু সম্পূর্ণ ফর্মুলা আমরা জানবো, বা কী করে হবে। তোমাদের তো সেখানে কোনো স্যার থাকবেন না, বা কেউ তো বলেও দিবেন না যে এটা হবে, তাই না? তোমরা নিজে থেকে বুঝতে পারবে, করতে পারবে। দেখো এখানে মূল কথায় আসছে, দেখো জর্জ বুল হলেন কি, জর্জ বুল হলেন বলীয় ভাষ্যের ফাদার বা জনক, যা বলো। S = 0 মানে কি, শূন্য গর্ভ, আর নট ইকুয়াল টু মানে কি, অশূন্য শ্রেণী, মানে শূন্য গর্ভ নয়, মানে অশূন্য শ্রেণী। ওকে, এটুকু বেসিক বিষয়। এবার দেখো ই বচনটা প্রথমত আমরা নিই। ই বচনের ক্ষেত্রে দেখো কোনো S নয় P, কোনো S নয় P, যদি আমরা এটাকে লজিকে প্রকাশ করি, ঠিক আছে, যদি আমরা লজিকলি আমরা যদি এক কথা বলি, আমরা উদাহরণ নিই বাংলার ক্ষেত্রে, যে কোনো S নয় P যদি আমরা এটাকে বলি কোনো মানুষ নয় দেবতা, এটা নাও লেখো, কোনো মানুষ নয় দেবতা, কোনো মানুষ নয় দেবতা, ঠিক আছে, দেবতা। তাহলে দেখো কোনো মানুষের ক্ষেত্রে এখানে S আর এখানে P, যেটা অলরেডি কি আছে, তাহলে কোনো S নয় P, তাই না? কোনো S নয় P এটাই বলা হয়েছে, কোনো S নয় P এটাই কথা বলা হচ্ছে। এবার দেখো এখানে কি বলছে, কোনো S নয় P, এটা যখন বলছে কি যে S শ্রেণীর কোনো সদস্যই P শ্রেণীর অন্তর্গত নয়, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, এইটুকু বুঝতে হবে যে S শ্রেণীর P শ্রেণীর অন্তর্গত নয়, অর্থাৎ এখানে তো মানুষ আছে, অর্থাৎ কোনো মানুষ নয় দেবতা, এখানে দেবতা আছে। তাহলে এবার বলো তো পৃথিবীতে যে সমস্ত মানুষ আছে কাউকে কি তুমি দেখেছো যে দেবতা আছে? মোটেও না। যে দেবতা হবেন সে কিন্তু মানুষ নয়, কোনো মানুষ নয় দেবতা, তাই না? দেবতা হতে পারে না। তাহলে কি বোঝানো হচ্ছে, যে S শ্রেণী যে রয়েছে, S শ্রেণী কিন্তু P শ্রেণীর অন্তর্গত নয়। এই দেখো S শ্রেণীর কোনো সদস্য হয়, S শ্রেণীর কোনো সদস্যই কিন্তু P শ্রেণীর অন্তর্গত নয়, অর্থাৎ P শ্রেণীর মধ্যে এন্ট্রি করে না, অর্থাৎ দেবতা কোনো রকমভাবেই কোনো মানুষ হতেই পারে না। ওকে, এটুকু হচ্ছে সিম্পল বিষয়। এই ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব SP হয়ে গেল আমাদের, ঠিক আছে, SP এই ক্ষেত্রে যখন কিন্তু অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু =0 বসাতে হবে, জাস্ট =0। এই যে দেখো এখানে আছে যে ই বচনের বলীয় সংকেত হচ্ছে কি SP =0, এই মতন করে, ঠিক আছে, জাস্ট মুখস্থ রাখবে। কিছু হয়তো কেউ বুঝতে পারবে না, কেউ বুঝতে পারছো,
কিন্তু বুঝতে না পারলেও কিন্তু মুখস্থ বিদ্যাটা কিন্তু অবশ্যই রাখতে হবে। এখানে কিছুই না, সিম্পল তোমাদের 4 টাইপের মতো কোশ্চেন আসবে, 4টে কোশ্চেন আসবে। কি কোশ্চেন আসবে? 1 নম্বর বলবে তোমাদেরকে, এখান থেকে কোশ্চেন দিবে 1 নম্বর ধরে রাখো, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, অশূন্য শ্রেণী কাকে বলে, তোমার এই পরিপূরক শ্রেণী কাকে বলে, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে, এই টাইপের মতন হচ্ছে একটা প্রশ্ন, মানে একটা মূলক, ঠিক আছে, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি হবে, যে বলবে এ বচনের বলীয় ভাষ্য আকার দাও। তখন তুমি কি পড়েছো? ও হো হো, আচ্ছা আচ্ছা, এ বচন মানে কি? এ প্রথমত বচনটা মাথায় নিয়ে আসো, সকল এস হয়, সকল এস হয় পি, তাই না? এটা পড়েছি আমরা, সকল এস হয় পি, তার মানে কি সকল এস হয় পি, এটা বলেছি। এবার দেখো এ বচনের ক্ষেত্রে, আচ্ছা এ বচন তো আমরা এখনো আসেনি, ই বচনটা করছি, তাই না? ই বচনের ক্ষেত্রে যদি এটাই দিয়ে দেয় আর কি, বলীয় ভাষ্য প্রকাশ করো, তাহলে আমরা কি পড়েছি? কোনো এস নয় পি, যেটা আমরা এখনই দেখলাম, তাই না? কোনো এস নয় পি, এই যেখানে কোনো এস নয় পি, তার মানে এটা আমরা বলীয় ভাষ্য কি দেখেছি? এস পি ইকুয়াল টু 0। বাস এইটুকু তো মনে রাখতে পারবে, এইটুকু তো মুখস্থ রাখতে পারবে, তাই না? রাখতেই হবে মুখস্থ। সত্যি কথা বলতে আমি যখন ফার্স্ট শুরু করেছিলাম ফিলোসফি বুঝতে পারছিলাম, মানে পারছিলাম না আর কি। পরবর্তীতে কিন্তু প্রচুর পরিমাণে বলতে গেলে ফিলোসফিতে সবচেয়ে আমার মানে কি বলবো, মানে এইচএসে সবচেয়ে হাইয়েস্ট মার্কস এসেছিলো ফিলোসফিতে। এত পরিমাণে ফিলোসফি সহজ। পশ্চিমবঙ্গের সবচেয়ে সহজ যদি সাবজেক্ট বলো কোনো কিছু, সেটা হচ্ছে ফিলোসফি, এর বাইরে আর কোনো কিছু বলা যাবে না। তাহলে দেখো এ বচনের ক্ষেত্রে আমরা এটুকু মনে রাখবো, ই বচনের ক্ষেত্রে এটা কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে? যদি কেউ বুঝতে না পারো, উপরে যে লজিকগুলো এখন আর কি এক্সপ্লেন করছি, এগুলো যদি বুঝতে না পারো, এটা কিন্তু কম্পালসারি তোমাকে মনে রাখতেই হবে, কারণ এর বাইরে আর কোনো কিছু নয়। এইটুকু কিন্তু ফর্মুলাটা মনে রাখতেই হবে, ঠিক আছে? চলো তাহলে ই বচন হয়ে গেল আমাদের। এরপর চলে আসবো আমরা ও বচন, সরি ই বচনের পর আমরা চলে আসবো আই বচন। আই বচনে দেখো কি বলছে, কোনো কোনো এস নয় পি, কোনো কোনো এস হয় পি, তার মানে কি বলবো, কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান, বা কোনো কোনো মানুষ হয় সৎ, ঠিক আছে? কোনো কোনো মানুষ হয় সৎ, নিয়ে নাও, এখানে মানুষ নিয়ে নাও, আর এখানে সৎ নিয়ে নাও। তাহলে দেখো এখানে এই বচনটি অর্থাৎ আই বচনটি ঘোষণা করছে যে এস শ্রেণী, অন্য ক্লাসের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি একটু স্পিড করবো, ঠিক আছে? করছে যে এস শ্রেণীর অন্তর্গত একজন ব্যক্তি আছে যে পি শ্রেণীর ব্যক্তি, পি শ্রেণীর অন্তর্গত, এক কথায় বলতে গেলে। অর্থাৎ পৃথিবীতে যত সব মানুষ আছে তার মধ্যে কি বলা হচ্ছে, কোনো কোনো মানুষ হয় সৎ, কোনো কোনো মানুষ হয় সৎ। অর্থাৎ সৎ যে আছে, সৎ মানুষটা কি, এই যে যে এস পদটা আছে, এস পদটা পি পদের মধ্যে, পি শ্রেণীর মধ্যে যুক্ত আছে। এই একই কথা বলা হচ্ছে, এস শ্রেণীর অন্তর্গত একজন ব্যক্তি আছে, কমসে কম বলছে অন্তত, এই যে অন্তত একজন ব্যক্তি আছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা কি বুঝেছিলাম বলো, কোনো কোনো ক্ষেত্রে ধরে রাখো 10টা স্টুডেন্ট আছে, 10টার মধ্যে ধরে রাখো 6 জন কি বুদ্ধি আছে, 6 জন আর 4 জন বুদ্ধি নাই, ঠিক আছে? মানে ধরে রাখো 4 জন সৎ ব্যবসায়ী আর 6 জন অসৎ ব্যবসায়ী। তার মানে কোনো কোনো বলছে, মানে 10 জনের মধ্যে কোনো কোনো বলা হচ্ছে, কোনো কোনো মানুষ সৎ, কোনো কোনো মানুষ নয় সৎ, এটা কথা বলা হচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে দেখো এখানে সরাসরিভাবে বলছে যে কমসে কম যে পি শ্রেণী, কমসে কম এই যে বলছে অন্তত একজন, ঠিক আছে? কমসে কম বলছে একজন ব্যক্তি আছে যে পি শ্রেণীর অন্তর্ভুক্ত আছে। তার মানে অন্তত একজন ব্যক্তি আছে যে এস শ্রেণী ও পি শ্রেণীর অন্তর্গত আছে। এই ক্ষেত্রে যখন আছে অস্তিত্ব আমরা খুঁজে পাবো, যখন আমরা অস্তিত্ব খুঁজে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু নট ইকুয়াল টু 0 বসাতে হবে, ঠিক আছে? এই যে আমরা আছের ক্ষেত্রে কাকে অস্তিত্ব যাদের থাকে কি বললাম, শূন্য শ্রেণী, তাই তো? ইয়েস, সেটার ক্ষেত্রে আমরা নট ইকুয়াল টু 0 বসিয়ে থাকি। তাহলে দেখো এসপি নট ইকুয়াল টু 0, এই মতন করে হবে। আই বচনের একটুখানি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, এই যে আই বচনটা হয়ে যাবে এটা, ঠিক আছে? আই বচনের ক্ষেত্রে এই মতন হবে, ঠিক আছে? এসপি নট ইকুয়াল টু 0, ডান। এরপরে চলো পরিপূরক শ্রেণী, অ্যাগেইন এটা তোমাদের এ থেকে নেওয়া হয়েছে, এটা হচ্ছে মণ্ডল সরকার ওল্ড ভার্সন বা ওল্ড সিলেবাস অ্যান্ড ওল্ড ভার্সন 2015 সালের বই। এটা কত সালের বই? 2015 সালের। আজকে কত স্যার? 2025, অর্থাৎ 2026-এর প্রিপারেশন বর্তমানে যে ক্লাসটা দিচ্ছি 2026-এর জন্য, ঠিক আছে? তো কত বছর হলো? প্রায় 10 বছর, 10 বছরের পুরনো বই তোমাদের সামনে, ঠিক আছে? এখনও পর্যন্ত সে বইটা আছে, তোমাদের একটুখানি দেখাতে পারি, ঠিক আছে? এই যে দেখাচ্ছি, 1 মিনিট, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের ওল্ড সিলেবাস, জানি না দেখতে পাচ্ছ কি না, এই মতন করে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ওল্ড সিলেবাস, 2015-তে প্রকাশ করা হয়েছে এই বইটা, ঠিক আছে? তো এই বই থেকে তোমাদের এখানে নেওয়া হয়েছে। সত্যি কথা বলতে এই বইটাই সাজেশন আমরা করতাম, এবং এই বইটাই, এই যে দেখো লাস্ট, এই যে দেখো 2015 আছে এখানে দেখতে পাবে, যদি একটু স্পষ্ট করে দেখো, ঠিক আছে? যাই হোক, তো মূল কথা হচ্ছে কি, যে এই যে আমরা এখান থেকে কেন এটা নিয়ে আসলাম স্যার, কারণ এই মণ্ডল সরকার এই বইটা খুব ভালো, এতে ওল্ড সিলেবাসের ক্ষেত্রে ছিল, ঠিক আছে? এবার নতুন সিলেবাসের ক্ষেত্রে মণ্ডল সরকার একদম মানে কি বলবো,
নতুন স্টুডেন্টগুলো বুঝতেই পারবে না। সবচেয়ে বেস্ট পড়বে ইন্দ্রজিৎ পাবলিকেশন, ঠিক আছে? যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে নিতে পারো। একই কথা ইতিপূর্বে যেটা আমরা বলেছিলাম যে পরিপূরক শ্রেণী, মূল শ্রেণী, বিরুদ্ধ শ্রেণী হলো পরিপূরক শ্রেণী, তাই না? পরিপূরক শ্রেণী, ওকে, মূল শ্রেণী হচ্ছে পরিপূরক শ্রেণী, ওকে ডান। এরপর দেখো যেমন কি আছে, এস যদি আমরা দেখি তাহলে মাথার উপরে একটি বার দিতে হবে, অনুভূতি যেটা এই যে দেখো এস শ্রেণী এই মতন করে, যেটা আর কি বিরুদ্ধ করবো এই মতন করে, ওকে, বার বসাতে হবে, বাস এগুলো অলরেডি বলেছি আমরা, ঠিক আছে? এরপর চলে আসবো আমরা এ বচনের ক্ষেত্রে। এ বচনটি কী বলছে কি, সকল এস হয় পি, সকল এস হয় পি। এই বচনটি ঘোষণা করে যে এস শ্রেণী, দেখো শোনো আমি যেটা বলে তোমাদেরকে এতটা মাথায় রাখতে, মানে এতটা মনে রাখার দরকার নেই বা এরকম কোনো কিছু লাগবে না, ঠিক আছে? তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো, আমি পড়াচ্ছি না আর, ঠিক আছে? কারণ দেখো 1 নম্বর কথা হচ্ছে কি, এই মতন তোমাদের আসবেও না পরীক্ষায়, 2টো মার্ক থাকবে তোমাদের এখান থেকে, এই টপিক থেকে 2টো মার্কস থাকবে, ঠিক আছে? কী থাকবে, একটা বললাম যে এক টাইপের বললাম যে সংজ্ঞা দিবে 1 নম্বর, 2 টাইপ হচ্ছে কি বুলিয় ভাষ্য নির্ণয় করতে দিবে, ঠিক আছে? 3 নম্বর কী থাকবে, বুলিয় ভাষ্য বা এক্সাম্পল দিল, এক্সাম্পল দিয়ে বলবে যে এর বুলিয় ভাষ্য কী হবে, ঠিক আছে? এই মতন করে 3টা টাইপের, কমসে কম 3টা টাইপের মতন কোশ্চেন হবে তোমাদের এইখান থেকে, এই চ্যাপ্টার থেকে, এর বাইরের কোনো কোশ্চেনই হবে না, বুঝতে পেরেছো? তো অত এক্সপ্লেন করো, কারণ তোমাদের 2 মার্কস থাকবে, এই মতন করে থাকবে, একটা এসসিকিউ দিতে পারে, আরেকটা এসসিকিউ দিতে পারে, অথবা 2টোই নাম্বার দিতে পারে, অথবা 2টোই নাম্বার এক জায়গাতে দিতে পারে এসসিকিউর জন্য বলবে, ঠিক আছে? 2টো উদাহরণ দিয়ে দিল, বা একটা পরিপূরক বলে দেবে যে পরিপূরক শ্রেণী কাকে বলে, এর জন্য 1 মার্কস দিল, ঠিক আছে? বা বিরুদ্ধ এই আর কী বলবো, যে ধরে রাখো এ বচনের বুলিয় ভাষ্য কী হবে, এটা একটা দিল, ঠিক আছে? বাস এই মতন করে, এত জটিল এগুলো কিন্তু আসবে না। জাস্ট আমি যেটা মনে করতে পারবো তোমাদেরকে, সেটা হচ্ছে এইটুকু মাথায় রাখো, বাস এইটুকু মাথায় রাখলে তোমাদের পরীক্ষা কমপ্লিট, মানে তোমাদের হয়ে গেল, ঠিক আছে? এইটুকু জাস্ট। এ বচনের ক্ষেত্রে কী আছে, আমরা যদি বচন দেখি কোনো এস নয় পি, আর বুলিয় ভাষ্য আমরা দেখব এস বার ইকুয়াল টু 0। কনসেপ্ট ক্লিয়ার জন্য তোমাদের কাছে যা বইগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখবে পিডিএফটাও ভালো করে পড়বে, তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে দেখো এস বার ইকুয়াল টু 0, তাহলে পড়বে কেমন করে, এস বার বলতে হবে, এটাকে বার বলে, ঠিক আছে? এস বার ইকুয়াল টু 0, এটা হচ্ছে এ বচন। ই বচনের ক্ষেত্রে এসপি ইকুয়াল টু 0, সিম্পল, এসপি ইকুয়াল টু 0। আই বচনের ক্ষেত্রে কোনো যেহেতু এসপি নট ইকুয়াল টু 0, যখন কিছু কিছুর বাস্তব অস্তিত্ব আছে সেক্ষেত্রে নট বসাবো। আবার বলছি, যদি কোনো কিছুর বাস্তব অস্তিত্ব আমরা পাই, কমসে কম একজন সদস্য হলেও কিন্তু যদি আমরা পাই, সেক্ষেত্রে আমরা নট ইকুয়াল টু বসাবো। যে দেখো কোনো মানুষ হয় সৎ, তার মানে 10 জন মানুষের মধ্যে কিছু মানুষ সৎ আছে। যদি আমরা অবচন দেখি, কোনো মানুষ নয় সৎ, তার মানে কিছু মানুষ নয় সৎ, তার মানে এই ক্ষেত্রেও কিন্তু নট ইকুয়াল টু 0 বসবে। এক কথায় বিশেষ বচনের ক্ষেত্রে নট ইকুয়াল টু 0 বসাবো, ঠিক আছে? একদম রাটটা মনে রাখতে হবে, কেমন করে মনে রাখতে হবে, এই মতন করে যে এসপি ইকুয়াল টু এসপি বার ইকুয়াল টু 0, এসপি বার ইকুয়াল টু 0, ই বচন এসপি ইকুয়াল টু 0, আই বচন এসপি নট ইকুয়াল টু 0, ও বচন এসপি বার নট ইকুয়াল টু 0। এই মতন করে একদম রাটটা মনে রাখতে হবে, আর কিছু করার নেই। এইখান থেকে প্রশ্ন আসবে, একটা প্রশ্ন এখান থেকে তৈরি হবে এই মতন, ঠিক আছে? 3 টাইপের যে কোশ্চেন বললাম তোমাদেরকে, এই টাইপের 3টা টাইপের মতন কোশ্চেনগুলো এখান থেকে বের হবে, ঠিক আছে? এর চেয়ে আর কোনো কিছু দেখা যাচ্ছে না। এরপর চলে আসবো আমরা ইন্দ্রজিৎ পাবলিকেশন, তোমাদের কাছে আই থিঙ্ক বই আছে, ঠিক আছে? একটু ছোট্ট করে নিচ্ছি আমার ভিডিওটাকে, এইখানে দেখো ইন্দ্রজিৎ পাবলিকেশন থেকে পুরোপুরিভাবে দেখো, পুরোপুরিভাবে তোমাদের এখানে প্র্যাকটিসের জন্য, এখানে জাস্ট এজ এ প্র্যাকটিস, ওকে, এজ এ প্র্যাকটিসের জন্য উপস্থিত করে দেওয়া হয়েছে। কী আছে দেখো, বুলিয় বাক্য বা ভেনচিত্র বিষয়টি কোন যুক্তি বিজ্ঞানে আলোচনা করে, আধুনিক বা নব্য যুক্তি বিজ্ঞান? আমার মনে হয় না যেটা আসবে পরীক্ষাতে, ঠিক আছে? আনকনসেপ্ট মানে কী বলবো, যাই বুলিয় ব্যাখ্যা ও ভেনচিত্র বিষয়টি, দেখো ভেনচিত্র শব্দটা অ্যাড করেছে, বিষয়টি কোন প্রকারের ক্ষেত্রে, নিরপেক্ষ বচনের ক্ষেত্রে, হ্যাঁ এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে বুলিয় ভাষ্য হোক অথবা ভেনচিত্র, এর পরে ক্লাসে তোমাদের ভেনচিত্র দিব, ঠিক আছে? যে প্রকার বচনের ক্ষেত্র পাওয়া যায় সেটি হচ্ছে কি, নিরপেক্ষ বচন। ওই জন্য দেখবে হেডিংয়ে দেখতে পাবে নিরপেক্ষ বচন লিখেছি, নিরপেক্ষ বচনের বুলিয় ভাষ্য লিখেছি না, একদম হেডিংয়েই লিখেছি, নিরপেক্ষ বচনের অন্তর্গত বলতে পারো, ঠিক আছে? বুলিয় ভাষ্যের ধারণাটি যে উৎস থেকে বুলিয় ভাষ্যের প্রবর্তক হয়। আচ্ছা, এক কথা বলতে পারছে যে বুলিয় ভাষ্যের প্রবর্তক কে, ঠিক আছে? জর্জ বোল, সিম্পল ভাষায়। কোন মতে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকার করা হয়নি এবং কোন মতে স্বীকার করা হয়েছে, এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে পড়বে, ঠিক আছে? অ্যারিস্টটল বা গতানুগতিক মতে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য স্বীকৃতি হয়নি, আর নব্যতে বা বলীয় মতে স্বীকার করা হয়েছে, এটা একটু দেখবে, ঠিক আছে? কোন ভাষ্য অনুযায়ী কী আছে, কোনো ভাষ্য অনুসারে 4টি নিরপেক্ষ বচনের সরকার, আচ্ছা গতানুগতিক ওটা লাগবে না,
তারপর 6 নম্বরটা দেখো আধুনিক যুক্তিবিজ্ঞানের পদের কি বলা হয়, আচ্ছা শ্রেণী বলা হয়, ওটাও লাগবে না, মানে ছোট্ট এগুলো কোশ্চেন আসবে না আমার মনে হয়, ঠিক আছে এসে টাইপ কোশ্চেনের ক্ষেত্রে। আধুনিক যুক্তিবিজ্ঞানের একটি শ্রেণীর মধ্যে কয়টি, আচ্ছা দুটি শ্রেণী থাকে, ঠিক আছে দুটি শ্রেণী, একটা মূল শ্রেণী তো একটা পরিপূরক শ্রেণী। এটা দেখলে দেখতে পারো শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, হ্যাঁ এই দেখো শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, এটা আসার সম্ভাবনা আছে, ঠিক আছে শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে। আর শূন্যগর্ভ শ্রেণী বলীয় ভাষ্য, যে বললাম না যে বলীয় ভাষ্য তোমাদের দিবেই, একটা না একটা দিবেই কিন্তু, ঠিক আছে এই মতন করে একটা টাইপের কোশ্চেন তৈরি হবে, ওই একই কথা, ঠিক আছে অস্তিত্বমূলক তাৎপর্য নেই তাকে আমরা, এই যে দেখো অস্তিত্বমূলক তাৎপর্য নেই তাকে আমরা শূন্যগর্ভ শ্রেণী বলবো, S=0 বললাম। অশূন্য শ্রেণী এটাও ইম্পর্টেন্ট বলেছি অলরেডি, কিন্তু এগুলো সব দিয়ে দেওয়া হয়েছে, ওকে এগুলো দেখবে। এরপরে কি আছে, সমীকরণ, আচ্ছা নটি ওটাও আসবে না, ঠিক আছে 10 নম্বর আসার মতো নেই। বলীয় ভাষ্য অনুসারে বিরোধিতা কয় প্রকার ও কী কী, বিরোধিতা হচ্ছে বলীয় মতে বিরোধিতা এক প্রকার, সেটি হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা, ওটাও আসার মতো নয়, আমি দেখতে পাচ্ছেন যেটা ইম্পর্টেন্ট আর কি সেগুলো বলছি, ঠিক আছে ওকে। তারপরে 12 নম্বরটাও ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি না, 13 নম্বরটাও ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি না, ওটা তোমার থেকে দিয়ে দিয়েছে, পুরো নিরপেক্ষ নেই থেকে দিয়ে দিয়েছে। 14 নম্বর দেখো, কারণ দেখো ওরা যেহেতু একটা বই লিখে পুরো ডিটেলসে ওরা বই লিখে, ঠিক আছে আর আমরা কি করছি, আমরা এক্সাম ওরিয়েন্টেড লিখছি তাই না, যেখানে 10টা 12টা পেজ লেখা ওরা, শুধুমাত্র আমরা 2টো পেজের মধ্যে বা একটা পেজের মধ্যে কিন্তু আমরা পুরো নোট কমপ্লিট করে দিচ্ছি, বুঝতে পেরেছো। আমাদের এক্সাম ওরিয়েন্টেড পড়তে হবে, কারণ আমাদের 6টা বই পড়তে হয়, কেউ 5টা বই নিয়েছো ভালো করেছো, 5টা 6টা বই পড়তে হয় তাই না। যাই হোক, এরপরে কি বলছে, বিশেষ বচনের মধ্যে অস্তিত্ব তাৎপর্য আছে আছে, এই দেখো হ্যাঁ এটা বললাম, ইতিপূর্বে বলেছিলাম তোমাদেরকে যে নিচের লাইনটা মনে রাখবে, এটা দেখবে, ঠিক আছে 14 নম্বরটা, যে আই আর ও বচনের মধ্যে অস্তিত্বমূলক তাৎপর্য আছে, আর আই আর ও, হ্যাঁ আর আর এ বচনের ক্ষেত্রে অস্তিত্বমূলক তাৎপর্য নেই, ঠিক আছে এটা অলরেডি বললাম। এরপরে কি আছে, উদ্দেশ্য বিধেয়, আচ্ছা নিরপেক্ষ বচনে 4টি বলীয় ভাষ্য হয়, ঠিক আছে ওই একই কথা, উপরে অলরেডি কিন্তু আলোচনা করা হলো। এ বচনের ক্ষেত্রে SP=0, ই বচনে SP=0 আর কিছু নেই, ওকে 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 ওকে। তারপরে চলে আসবো আমরা বিরুদ্ধ বিরোধিতা, দেখো বিরুদ্ধ বিরোধিতা এটার ক্ষেত্রে এই মতন করে, এটার ক্ষেত্রে এই মতন করে বিরোধিতা, আর কিছু নেই। সব কিছুই নষ্ট, আচ্ছা এরপর কী আছে, প্রাচীন ফুটন্ত, ওগুলো লাগবে না, প্রাচীন গঠন পাওয়ার, এগুলো সব প্র্যাকটিসের জন্য দিয়েছে, ঠিক আছে এগুলো চাইলে দেখতে পারো, আর কিছুই দেখতে পারো না, নিচের বাক্যগুলিকে বলীয় সংকেত অনুযায়ী, ওকে ভূত আছে, এই যে দেখো আছে মানে কি, কিছু বাস্তব অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি তাই না। প্রথমত দেখো এটাকে কী করবে, তোমার নিজের ভাষার মতন করে আগে বচনে প্রকাশ করে নেবে, শর্টকাট সব যেতে আমরা যেমন, বিশেষ করে আমি যেমন করে করতাম, সত্যি কথা বলতে আগে এটাকে বচনে প্রকাশ করে নাও, যখন তুমি বচনে প্রকাশ করে নেবে তুমি ধরতে পারবে, যেমন দেখো আছে, আছে মানে কি আই বচন হবে তাই না, আছে মানে কি আই বচন হবে, আর আই বচন হলে কি হবে, আই বচনে কি আছে সাংকেতিক বলো, SP=0, তাই তো SP=0 এই মতন করে আছে। এবার দেখো ভূত আছে, একটাই শুধুমাত্র কথা বলেছে, মানে একটাই শ্রেণীর কথা বলছে, এখানে একটাই পদ আছে তাই তো, এখানে দুটো পদ নেই একটাই পদ আছে, ফলে কিন্তু একটাই পদ মানে এই পদটা, অর্থাৎ কমসে কম আমরা সাধারণত এস পদটাকে ধরি, তার মানে পিটা হেঁটে যাবে, SP=0 এই মতন হয়ে যাবে, এই দেখো SP=0 ওইটাই করেছে, ডান। এই দেখো মৎস্যকন্যা নেই, তার মানে কী হবে ই বচন হবে তাই না, ই বচন, এবার বলো ই বচনে কী হয়, SP=0 তাই তো। এবার দেখো এখানে কী আছে, মৎস্যকন্যা একটাই শ্রেণী আছে, তার মানে এটা কেটে দাও, ওই একই কথা হয়ে গেল, বাস ডান, সবগুলো একই আছে আর কিছু নেই। এরপরে কি আছে, কই আর কিছু দেখতে পাচ্ছি না নতুন। চলো এখানে কিছু কোশ্চেন তোমাদের উত্তর করে দেওয়া হয়েছে, এগুলো দেখতে পারো, ঠিক আছে একই কথা উপরে যেগুলো আমরা পড়ে এসে, ওকে আর কিছু নতুন কিছু নেই, এগুলো ভালো করে লক্ষ্য করবে, ওকে। আর চলে এসে সমস্ত কিছু উল্লেখ করে দিয়েছি, ভালো গায়ক পদটির কোন শ্রেণী নির্দেশ করে, যে আচ্ছা অশূন্য শ্রেণী, আচ্ছা যাই হোক আর কিছু নেই, ডান এখান থেকে সমাপ্ত। আর তোমাদেরকে বলছি যারা অনলাইনে ক্লাস করবে অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে এখান থেকে ক্লাস সমাপ্ত করছি। পরবর্তী ক্লাস আমরা ভেনচিত্র নিয়ে আলোচনা করব, তারপরে আমাদের ক্লাস থাকবে সত্য সারণী, ঠিক আছে সত্য সারণী ডিটেলস সহকারে, কিন্তু অলরেডি সত্যাপেক্ষ ক্লাসে কিন্তু সত্য সারণীটি যথেষ্ট পরিমাণে বোঝানো হয়েছে, নিয়মগুলো লিখে দেওয়া হয়েছে, সত্য সারণী শুধুমাত্র আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এরপরে আরোহ অনুমানের স্বরূপ চলে যাবে, এরপর তোমাদের যে টপিকগুলো 1 বাই 1 কিন্তু কভার হতে চলে যাবে, ঠিক আছে অবশ্যই তোমার ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করে দেবে। আর তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও সেক্ষেত্রে জয়েন করবে এই নাম্বারে 8100 1916 এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে চলো থ্যাংক ইউ সো মাচ, পরবর্তী ক্লাসে দেখা হবে।